ছেলেদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবনার উদয় হলো। নদীর ধারে একটা বেশ বড় শাল কাঠের গুঁড়ি পড়ে আছে। ইচ্ছা হলো সেটাকে নিয়েই গড়ানো যাক। বোধহয় কেউ সেটাকে মাস্তুল হিসেবে ব্যবহার করবে বলে রেখেছিল। সেই ব্যক্তি যখন প্রয়োজনে এটি পাবেন না, তখন যে তিনি কিরকম অবাক ও বিরক্ত হবেন, আর তার যে কত অসুবিধা হবে, এটা ভেবেই ছেলের দল সম্পূর্ণ সমর্থন করল। কোমর বেঁধে যখন তারা সবে কাজে লেগেছে, এমন সময় ফটিকের ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপর গিয়ে বসে পড়ল। ছেলেরা তা দেখে বেশ হতাশই হলো। কেউ কেউ এগিয়ে এসে ওকে একটু ঠেলতে চেষ্টা করল। মাখন তাতে একদম বিচলিত হল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগল। যখন সকলেই একটু বিমর্ষ, তখন ফটিক এসে বুক চিতিয়ে দাঁড়ালো। বলল, দেখ, আর খাবি কিন্তু এবার। তাতে মাখন আরো একটু নড়ে চড়ে বসে আসনটা স্থায়ীভাবে দখল করল। ছেলেদের কাছে রাজ সম্মান রক্ষা করতে অবাধ্য ভাইয়ের গালে একটা চড় কষিয়ে দেওয়াই ফটিকের কর্তব্য ছিল। সাহস হলো না। কিন্তু সে এমন একটা ভাব করল যেন ইচ্ছা করলেই সে ভাইকে রীতিমতো শাসন করতে পারে, কিন্তু করবে না। তার অবশ্য একটা কারণ আছে। এর থেকে আরো একটা ভালো খেলার কথা তার মাথায় উদয় হয়েছে। তাতে আরো একটু বেশি মজা আছে। সেই মতোই সে ছেলেদের হুকুম করলো যে মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়ানো হোক। মাখন মনে করলো এতে তার গৌরব আছে, কিন্তু তার সাথে যে আনুষঙ্গিক বিপদের একটা সম্ভাবনা আছে, সেটা ছেলের দল বা তার কারও মনে আসেনি। ছেলেরা কোমর বেঁধে ঠেলতে আরম্ভ করলো। মারো ঠেলা, হেইও, সাবাস জোয়ান, হেইও। গুঁড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হয়ে গেল। খেলার আরম্ভই এরকম হওয়ায় ছেলের দল আনন্দে হেসে উঠল। কিন্তু ফটিক একটু শশব ব্যস্ত হল। মাখন ততক্ষণে উঠে গা ঝেড়ে ফটিকের উপর চড়াও হয়েছে। এলো পাথারি মারতে লাগলো। তার নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। আর কি, অগত্যা খেলাও ভেঙে গেল। ফটিক আপন মনে নদীর ধারে কাশবন থেকে গোটা কত কাশ পটাপট তুলে নিয়ে একটা আদ্রবা নৌকার গলির উপর বসে চুপচাপ কাশের গোড়া চিবুতে লাগল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে এসে লাগল। একজন মাঝবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ আর পাকা চুল নিয়ে বাইরে এসে ফটিককে জিজ্ঞাসা করলেন, ও খোকা, চক্রবর্তীদের বাড়ি কোথায় জানো? ওইদিকে। হ্যাঁ, কোন দিকে? জানি না। দেখি আগে কাউকে জিজ্ঞাসা করে যদি। কিছুই কুল কিনারা না পেয়ে ভদ্রলোক অন্যের সাহায্যে চক্রবর্তী বাড়ির সন্ধানে চললেন। একটু পরেই বাঘা বাগদি এসে বললে, এই যে ফটিক দাদা, তুমি এখানে? মা ডাকছো গো। যাব না। তাই তবে তো জোর করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এসো এসো এসো। এই ছাড় বলছি আমাকে। ছাড়বো না, ছাড়বো না, আমি যাব না। ছাড়বো না। ফটিককে দেখা মাত্রই তার মা রাগে আগুন হয়ে গেলেন। আবার তুই মাখনকে মেরেছিস? না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো না, আমি মারিনি। মাখনকে প্রশ্ন করা হলো।
মাখন নিজের আগের নালিশের কথা সম্পূর্ণ সমর্থন করল। ফটিকের আর সহ্য হলো না, এগিয়ে গিয়ে ভাইকে আরো দুটো চড় কষিয়ে দিল। মাও মাখনের পক্ষ নিয়ে ফটিককে ধরে টেনে এনে তার পিঠে দু তিনটে ঘা চাপিয়ে দিলেন। ফটিক রেগে মাকে ঠেলে দিল। মা চিৎকার করে উঠলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? বলি আয় এদিকে। বলি ও হতবাগা, আয় এদিকে আয়। আজ তোরই একদিন কি আমারই একদিন। আর যদি তোর পিঠে চামড়া না তুলিছি তো কি বলিস? দেখো কাণ্ড। বলি মা বেটায় কি হচ্ছে? কি হচ্ছে তোমাদের? ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো, আশীর্বাদ করি মা, সুখী হও। বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গেছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হয়েছে, তারা বেড়ে উঠেছে, তার স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একবারও তিনি দাদার সাক্ষাৎ পাননি। আজ বহুকাল পর দেশে ফিরে বিশ্বম্ভর বাবু তার বোনকে দেখতে এসছেন। কিছুদিন বড় আনন্দে কাটল। অবশেষে ফেরার দিন 2 আগে বিশ্বম্ভর বাবু তার বোনকে ছেলেদের পড়াশোনা আর মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন। উত্তরে অবশ্য তিনি ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা আর বিদ্যানুরাগের বিবরণ শুনলেন। তার বোন বললেন, আর বলো না, ফটিক আমার আর জ্বালিয়ে মেরেছে। তা আমি বলি কি, ফটিককে নিয়ে আমি কলকাতা যাই, ওখানে ওকে পড়ালে ওর এই দস্যিপনা ঘুচবে, বুঝেছ? তা তোমার কি মত বলো? ফটিক একটু দূরে দাঁড়িয়েছিল। তার মাথায় যে কোন দস্যিপনা চলছে তা সে নিজেই জানে। ফটিকের মা তাকে জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক যেন লাফিয়ে উঠল। যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ কখন যে সে মাখনকে জলে ফেলে দেয় কিংবা মাথা কাটিয়ে দেয় কিংবা কি একটা দুর্ঘটনা ঘটায়, এসব ভয়ে তিনি তটস্থ হয়ে থাকতেন। তবু ফটিকের মামা বাড়ি যাওয়ার এত আগ্রহ দেখে তিনি যেন মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন। ও মামা, আমরা কবে যাব? ও মামা, কখন যাব? এসব করে ফটিক তার মামাকে একবারে অস্থির করে তুলল। উৎসাহে তার রাত্রে ঘুম হয় না। অবশেষে যাবার দিন এলো। অত্যন্ত আনন্দে এবং একটু বেশি উদার হয়ে ফটিক তার ভাইকে তার ঘুড়ি লাটাই সমস্ত কিছু ভোগ দখলের সম্পূর্ণ অধিকার দিয়ে গেল। কলকাতায় মামা বাড়ি পৌঁছে প্রথমত মামির সঙ্গে আলাপ হলো। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হননি তা বলাই বাহুল্য। তার নিজের 3টি ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্যা পেতে বসে আছেন। এর মধ্যে হঠাৎ একটা অপরিচিত অশিক্ষিত পাড়া গিয়ে ছেলে ছেড়ে দিলে কেমন লাগে? বিশ্বম্ভরের এত বয়স হলো, কিন্তু কিছুমাত্র যদি কাণ্ড জ্ঞান থাকে, বিশেষত এই নাবালক ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। তাদের শোভাও নেই, কোনো কাজেও লাগে না। তাদের মুখে আধো আধো কথা যেমন ন্যাকামি, সেরকম পাকা কথাটাও জ্যাঠামি। শৈশব আর যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ভুলও যেন অসহ্য লাগে। বড় অন্যরকম কতগুলো দিন কেটে গেল। ফটিক মনে মনে বুঝতে পারে যে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না। এই জন্য
নিজের অস্তিত্ব সম্বন্ধে সব সময় সে লজ্জিত আর ক্ষমা প্রার্থী হয়ে থাকত। অথচ এই বয়সে স্নেহের জন্য একটু বেশি কাতরতা জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির কাছে স্নেহ কিংবা বন্ধুত্ব লাভ করতে পারে, তবে তার কাছেই যেন নিজেকে বিকিয়ে দেয়। কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না, কারণ সেটা সবাই প্রশ্রয় বলে মনে করে। সুতরাং ধীরে ধীরে তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন রাস্তার কুকুরের মতো হয়ে যেতে লাগলো। এমন অবস্থায় মা ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের কাছে নরক। চারদিকের এই স্নেহ শূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বিঁধতে লাগলো। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে হয়, আর তাদের কাছ থেকেই সেই উপেক্ষা বড় দুঃসহ লাগে। মামির স্নেহহীন চোখে সে যেন ধীরে ধীরে বিষ হয়ে উঠছিল। মামি যদি কখনো তাকে কোনো একটা কাজ করতে বলতেন, তখন সে মনের আনন্দে যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি করে ফেলত। অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পরগে যাও, তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নের বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। ঘরের মধ্যে এমন অনাদরের মাঝে তার যেন হাঁপ ছাড়ার জায়গা ছিল না। চার দেওয়ালের মাঝে তার বন্দি মানসপটে কি বলি, তার সেই ছোট্টবেলার গ্রামের কথা মনে পড়ত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুড়ি নিয়ে বো বো শব্দে উড়ে বেড়ানোর সেই মাঠ, মনের আনন্দে তাইরে নাইরে নাইরে না গাইতে গাইতে অকর্মণ্যভাবে ঘুরে বেড়ানোর সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটবার সেই ছোট্ট নদী, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা আর সেই অত্যাচারিণী অবিচারিণী মা প্রায় তার নিরুপায় চিত্তকে বড় আকর্ষণ করত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একবার কাছে যাবার, একটিবার চোখের দেখা পাওয়ার ব্যাকুল প্রচেষ্টা, ব্যাকুল ইচ্ছা। সন্ধ্যের আধারে কোনো এক মা মরা ছেলের মতো কেবল একটা মন খারাপ করা মা মা করে কান্না, সেই লজ্জিত শঙ্কিত রোগা অসুন্দর ছেলেটার মনে কেবলই আলোড়ন তুলত। স্কুলে ফটিকের মতো এত বড় নির্বোধ এবং অমনোযোগী আর কেউ ছিল না। একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত। মাস্টার যখন মার আরম্ভ করতেন, তখন ভাড় টানা গাধার মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলবার ছুটি হতো, তখন জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদে তাকিয়ে থাকতো সে। যদি কখনো দুপুর রোদে কোনো একটা ছাদে দুটি বা একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিত, তখন তার মন বড় চঞ্চল হয়ে উঠত। একদিন বেশ সাহস করে সে মামাকে জিজ্ঞাসা করল, মামা গো, আমি মা কাছে কবে যাব? মার কাছে যাবি? তা সে আর কি কথা, আমি নিজে তোকে মায়ের কাছে নিয়ে যাব। তো স্কুলের ছুটি পড়ুক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখন ঢের দেরি। ফটিক আর কিছু বলল না। একদিন ফটিক হঠাৎ তার স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তার উপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়ল ছেলেটা।
মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর আর অপমান করতে আরম্ভ করলেন। স্কুলে তার এমন অবস্থা হলো যে তার মামাতো ভাইরাই তাকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা পেত। আর এজন্যই বোধহয় এসব ক্ষেত্রে অন্যদের থেকে তারাই বেশি আনন্দ পেত আর হাসাহাসি করত। অনেকদিন সহ্য করতে করতে একদিন অসহ্য বোধ হওয়ায় ফটিক মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল, মা, আমি বইটা হারিয়ে ফেলেছি গো, হারিয়ে ফেলেছি। বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। মামি বেশ বিরক্ত হয়েছেন। ফটিক আর কিছু না বলেই চলে এলো। সে যে পরের পয়সা নষ্ট করছে এটা মনে করে তার মায়ের ওপর অত্যন্ত অভিমান হলো। নিজের হীনতা এবং দৈন্য তাকে যেন মাটিতে মিশিয়ে ফেলতে লাগলো। স্কুল থেকে ফিরে সেই রাত্রি তার মাথা ব্যথা এবং গা শিরশির করতে লাগলো। ফটিক বুঝলো তার জ্বর আসছে। বুঝতে পারলো যে ব্যামো বাঁধালে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে। মামি এই ব্যামোটাকে যে একটা অকারণ অনাবশ্যক জ্বালাতন হিসেবে দেখবেন তা সে স্পষ্ট বুঝতে পারল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ নাবালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারোর কাছ থেকে সেবা পেতে পারে এমন আশা করতেও তার লজ্জা হলো। ফটিক, ফটিক, বাবা ফটিক, বৃষ্টি মাথায় কোথায় গেল ছেলেটা? ফটিক, ফটিক। সকাল থেকে ফটিককে আর পাওয়া গেল না। চারদিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার শ্রাবণের বৃষ্টি মুষলধারে হয়ে চলেছে। তার খোঁজ করতে গিয়ে অনেক লোককে অনর্থক অনেক ভিজতে হলো। অবশেষে কোথাও না পেয়ে বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে দাঁড়ালো। তখনও বৃষ্টি হচ্ছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। তারই মধ্যে 2জন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভরবাবুর সামনে নিয়ে এলো। তাকে এক ঝলক দেখে তিনি শিউরে উঠলেন। আপাদ মস্তক ভেজা, গোটা গায়ে কাদা, মুখ চোখ জবা ফুলের মতো লাল। এই ঠান্ডাতেই বোধহয় সে থরথর করে কাঁপছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করে তাকে ভেতরে নিয়ে গেলেন। মামি তাকে দেখেই বলে উঠলেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবে কি সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালো করে খাওয়া হয়নি এবং নিজের ছেলেদের সঙ্গে অযথা অনেক খিটমিট করেছেন তিনি। বিশ্বম্ভরবাবু বললেন, বাবা, বাবা তুই কোথায় গিয়েছিলি বাবা? এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ বাবা? আমি মা কাছে যাচ্ছিলাম। ও মামা, এটা ধরে নিয়ে এসছে আমার। ফটিকের জ্বর আরো বেড়ে উঠল। সারা রাত প্রলাপ বকতে লাগলো। মারিস না মা,
আমার আমার আমি কোনো দোষ করিনি। বিশ্বম্ভর বাবু দিন রাত তার মাথার কাছে বসে রইলেন। বিড়বিড় করে গিন্নিকে বললেন, ভালো লাগছে না গিন্নি, ডাক্তারবাবুকে একটু খবর দি। এই কথাতেই বোধহয় ফটিকের ঘুম ভাঙল। তার লাল চোখ একবার আলতো করে মেলে কড়িকাঠের দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করল, মামা গো, আমার ছুটি হয়েছে কি? কি বলিস বাবা, এমন বলিস নে বাবা। বিশ্বম্ভর বাবু রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের রোগা গরম হাতটা নিজের হাতের উপর তুলে তার কাছে এসে বসলেন। ফটিক আবার বিড়বিড় করে বকতে লাগলো, পরের দিন কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক যেন কারোর অপেক্ষায় দরজার দিকে তাকালো। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে সে নিরাশ হয়ে আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুলো। বিশ্বম্ভর বাবু তার মনের ভাব বুঝলেন। তার কানের কাছে মুখ নামিয়ে এনে অত্যন্ত আদরের সুরে বললেন, বাবা আমার, তোর মাকে আনতে পাঠিয়েছি রে ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। আরো একটা দিন চলে গেল। ডাক্তার অত্যন্ত চিন্তিত এবং বিমর্ষ মুখে জানালেন যে অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু কি দিন কি রাত ফটিকের রোগশয্যায় বসে প্রতি মুহূর্তেই তার বোনের জন্য অপেক্ষা করতে লাগলেন। ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগলো, বাও মেলে না, দুবার মেলে না, একবার। কলকাতায় আসার সময় কতটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল। খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপল। ফটিক এই জ্বরের ঘোরে তাদেরই অনুকরণ করছে, আর তাদেরই মতো সেই অকল সমুদ্রের মধ্যে সে জল মাপছে। রশি ফেলে কোথাও তার তল খুঁজে পাচ্ছে না। এমন সময় ফটিকের মা ঝড়ের গতিতে ঘরে ফটিককে দেখে কাঁদতে আরম্ভ করলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ফটিকের মা শয্যার উপর আছাড় খেয়ে সমানে বিলাপ করতে লাগলেন। অতি সহজে ফটিক মায়ের ডাকে সাড়া দিলেন। এবার ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করে ধীরে ধীরে বলল, মাগো, আমি বাড়ি যাচ্ছি, আমার ছুটি, এখন আমার ছুটি হয়েছে মাগো, বাড়ি ছুটি।